হালকা শীত পড়েছে, রাস্তার আলোগুলো কেমন ঝাপসা ঝাপসা। চায়ের কাপটা হাতে নিয়ে এসে বারবার ফোনের স্ক্রিনটা দেখছিল। শেষ মেসেজটা এখনও পর্যন্ত ওপেন করা, যেখানে লেখা ছিল, বাবা সব জেনে গেছে, কয়েকদিন আর যোগাযোগ করো না প্লিজ। এই মেসেজটা 3 দিন আগে পাঠিয়েছিল নন্দিনী সৌরভকে। সোমবার আর বৃহস্পতিবার, রাত মানে ভালোবাসার রাত, যেখানে থাকছে ভালোবাসার কিছু মিষ্টি স্মৃতি, আবার কারো ভেঙে যাওয়া হৃদয়ের নীরব ব্যথা। তোমার জীবনের বাস্তব কিছু অনুভূতির গল্প নিয়ে আমরা হাজির হই প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। আজ শুরু হচ্ছে ভালোবাসার ডায়েরির 2 নম্বর এপিসোড। আমাদেরকে পাঠান আপনার মনের জমানো সেই ভালোবাসার গল্প। হয়তো আপনার গল্প পৌঁছে যাবে আপনার ভালোবাসার মানুষের কাছে। আমাদেরকে গল্প পাঠান ভালোবাসার ডায়েরি 06@gmail.com, ঠিক এই ঠিকানায়, এবং ফেসবুক পেজ ভালোবাসার ডায়েরি। গল্প পাঠিয়েছে সোনারপুর থেকে সৌরভ। লিখেছে, দাদা, আমাদের ভালোবাসার হ্যাপি এন্ডিং হলেও আমাদেরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে এই বুঝি আমাদের সম্পর্কটা ভেঙে গেল। গল্প শুরু হচ্ছে অপেক্ষার শহর। রাত তখন প্রায় 10:30। ছোট্ট একটা চায়ের দোকানের সামনে সৌরভ দাঁড়িয়েছিল। হালকা শীত পড়েছে, রাস্তার আলোগুলো কেমন ঝাপসা লাগছে। চায়ের কাপটা হাতে নিয়ে ফোনের স্ক্রিন দেখছিল। শেষ মেসেজটা এখনো ওপেন করা, বাবা সব জেনে গেছে, কয়েকটা দিন আর যোগাযোগ করো না। মেসেজটা 3 দিন আগের। তারপর থেকে নন্দিনীর ফোন বন্ধ। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল। চায়ের দোকানদার জিজ্ঞাসা করল, কি দাদা, আজকাল খুব চিন্তায় দেখছি। সৌরভ হালকা হেসে বলল, তা একটু চিন্তিত আছি বটে। লোকটা আর কিছু জিজ্ঞাসা করল না, কারণ এই শহরে সবাই নিজের নিজের কষ্ট নিয়ে ব্যস্ত। দাদা, আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ঠিক সিনেমার মতো। তাই বলে হঠাৎ করে কিন্তু হয়নি, ধীরে ধীরে হয়েছিল, খুব স্বাভাবিকভাবে। আমি একটা কোচিং সেন্টারে পড়াতাম, যেটা সকালেও চলতো আবার বিকালেও চলতো। আবার সকাল এবং বিকালে কোচিং সেরে রাতে বাড়ি ফিরে সেই সঙ্গে চাকরির পড়ার জন্য আমি প্রস্তুতি নিতাম। বাবা ছোট্ট একটা মুদিখানা দোকান চালাতেন। সেই আয়ে খুব কষ্টে আমাদের সংসার চলত। তাই কলেজ শেষ হবার আগেই আমি বুঝে গিয়েছিলাম, জীবনে দাঁড়াতে হলে আমাকে একাই লড়াই করতে হবে। নন্দিনী প্রথম কোচিংয়ে এসেছিল তার ছোট ভাইকে ভর্তি করাতে। সেদিন একটু বৃষ্টি হচ্ছিল, কোচিং প্রায় ফাঁকা। সৌরভ অফিস রুমে বসে খাতা দেখছিল। হঠাৎ দরজার সামনে একটা মেয়ে এসে বলল, একটু জানতে পারি ক্লাস 5-এর ব্যাচটা কখন শুরু হবে? সৌরভ মাথা তুলে তাকিয়ে কয়েক সেকেন্ড যেন একদম চুপ হয়ে গিয়েছিল। মেয়েটার চোখ দুটো অদ্ভুত সুন্দর, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামনে নিল এবং বলল, সোম, বুধ আর শুক্র বিকাল 5টা থেকে পড়ানো হয়। নন্দিনী মাথা নাড়ল। আচ্ছা দাদা, আপনাদের এখানে ফিস কত করে নেওয়া হয়? তখন আমি বললাম, সব কিছু বুঝিয়ে বললাম। তারপর মেয়েটা চলে গেল। এই যে সাধারণভাবে একটা কথোপকথন আমাদের মধ্যে শুরু হয়েছিল, কিন্তু দাদা, অদ্ভুতভাবে মেয়েটার মুখ সেদিন আমার বারবার মনে পড়ছিল। তারপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। নন্দিনী ভাইকে নিয়ে পড়াতে নিয়ে আসতো, আবার সঙ্গে করে নিয়ে যেত। প্রথম কয়েকদিন খুব হালকা বা মাঝে মধ্যে কথাবার্তা হতো। প্রথম দিন আমি বলছিলাম যে আজ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি কোচিংটা ছুটি দিয়ে দেব। নন্দিনী বলল, হ্যাঁ। আপনার ক্লাসটা অনেকক্ষণ চলে দেখছি। তখন আমি বললাম, হ্যাঁ, তা প্রায় রাত 9টা পর্যন্ত। ব্যাস এইটুকুই। কিন্তু ধীরে ধীরে কথাগুলো বড় হতে লাগলো। একদিন নন্দিনী এসে বলল,
আপনি সবসময় এত গম্ভীর থাকেন কেন? তখন আমি বললাম, গম্ভীর না, সারাদিন পরিশ্রমে তো একটু ক্লান্তি লাগে। তখন নন্দিনী বলল, এত ক্লান্ত হওয়ার বয়স নাকি আপনার? আপনার তো বয়স যথেষ্ট কম। তখন সৌরভ হেসে বলল, অনেকদিন পর কেউ তাকে এভাবে স্বাভাবিকভাবে কথা বলল এবং তার মনের কষ্টটা বুঝল। তারপর থেকে নন্দিনী মাঝে মাঝেই ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত। দুজন একসাথে রাস্তা পর্যন্ত হাঁটত। সৌরভ একটু কিছু যেন বুঝতে পারছিল যে কিছু একটা হতে চলেছে। মেয়েটা ইচ্ছে করেই সময় কাটায় সেখানে, কিন্তু সে কখনো বাড়তি কিছু ভাবতে চাইতো না, কারণ নন্দিনীর জীবন আর তার জীবন কখনো এক ছিল না। একদিন রাস্তার ধারে চা খেতে খেতে নন্দিনী আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো, তোমাকে প্রথমে দেখে তো আমার অহংকারী মনে হচ্ছিল। তখন আমি হেসে বললাম, হ্যাঁ, সবাই সেটাই ভাবে। তখন নন্দিনী বলল, কিন্তু এখন মনে হয় তুমি নিজের চিন্তায় ডুবে থাকো। তখন আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, সব মানুষ কিন্তু কোনো না কোনো চাপের মধ্যে থাকে। নন্দিনী বলল, তোমার চাপগুলো একা একা সামলাতে হবে নাকি? তুমি তো কারোর সঙ্গে তোমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারো, তাহলে একটু বোঝা হালকা হতো। সেদিন প্রথমবার সৌরভ নন্দিনীর চোখে একটু অন্যভাবে তাকিয়েছিল। তারপর থেকেই সব যেন কেমন করে বদলাতে শুরু করলো। রাতে হঠাৎ মেসেজ, তোমার কি খাওয়া হয়েছে, না এখনো বই পড়ছো? আরে এত টেনশন নিও না। এই যে ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে যেন আমার কাছে একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। একদিন নন্দিনী জোর করেই আমাকে জন্মদিনে দেখা করতে ডেকেছিল। প্রথমে তো আমি রাজিই হচ্ছিলাম না, আমার এসব ভালো লাগে না। নন্দিনী তখন রাগ করে বলেছিল, আচ্ছা তুমি কি একদিনের জন্য আমাকে সময় দিতে পারবে না? শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গিয়েছিলাম, আর ছোট্ট একটা ক্যাফেতে গিয়ে আমরা দেখা করলাম। নন্দিনী হেসে বলল, আজ তোমাকে আমি একটা কথা বলবো। আমি বললাম, কি কথা? নন্দিনী কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। সৌরভের বুকটা যেন হঠাৎ করে কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, নন্দিনী, এসব এত সহজে হয় না। আমিও চাই না এসব, তার কারণ আমি গরিব মানুষ। তোমার পরিবার হয়তো আমাকে কোনোদিন মেনেই নেবে না। তখন নন্দিনী শান্ত গলায় বলল, সেটা পরে দেখা যাবে, আগে তুমি তো বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। সৌরভ অনেকক্ষণ চুপ ছিল, তারপর খুব আস্তে আস্তে বলল, হয়তো অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। সেদিনের পর থেকে সবকিছু বদলাতে শুরু করেছিল। আগে যেখানে শুধু দরকারে কথা হতো, এখন কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা কথা চলত। আমি যখনই রাতে পড়তে বসতাম তখনই নন্দিনীর মেসেজ আসতো, এখনো জেগে আছো, কালকে পরীক্ষা আছে, নিজের একটু খেয়াল রাখো, নিজের শরীরের প্রতি একটু যত্ন নাও। এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে আমার ক্লান্ত দিনগুলিকে বেশ সুন্দর করে তুলেছিল। একদিন সন্ধ্যায় নন্দিনী হঠাৎ বলল, চলো না একটু নদীর ধারে ঘুরতে যাই। সৌরভ যেন একটু অস্বস্তিতে পড়ে গেল, কারণ সে এসব জায়গায় খুব একটা যেত না। তবুও নন্দিনীর জেদের কাছে হার মেনে সে অবশেষে গিয়েছিল। চারপাশে হালকা বাতাস সবে সবে অন্ধকারে নেমে এলো। নন্দিনী বলল, তুমি জানো, তোমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে। তখন আমি হেসে বললাম, আমার মতো বোরিং মানুষের সাথে থেকেও? কারণ তুমি অভিনয় করো না। অনেকদিন পর আমার মনে হলো যে কেউ যেন আমাকে প্রকৃতভাবে বুঝতে চাইছে। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে উঠল। নন্দিনী এখন প্রায়ই কোচিং শেষে আমাদের বাড়ির জন্য অপেক্ষা করত। আমরা দুজন রাস্তা পর্যন্ত হেঁটে আসতাম, মাঝে মাঝে রাস্তার ধারে ছোট্ট দোকানে চাও খেতাম।
একদিন চা খেতে খেতে নন্দিনী আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার জীবনে কোনো স্বপ্ন নেই? তখন আমি বললাম, হ্যাঁ আছে তো। নন্দিনী জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি করতে চাও বা জীবনে বড় হয়ে কি হতে চাও? তখন আমি বললাম, কি আর চাইবো, পড়াশোনা শিখেছি, যদি একটা চাকরি পেয়ে যেতাম তাহলে বেশ ভালো করেই আমাদের জীবনটাকে কাটাতাম, আর মায়ের জন্য একটা ভালো বাড়ি আমি তৈরি করে দিতাম। নন্দিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, আর নিজের জন্য? তখন আমি তার দিকে তাকিয়ে আস্তে করে বললাম, নিজের কথা ভাবার অভ্যাসই আমার নেই। সেদিন নন্দিনীর বুকের ভিতরটা কেমন যেন হয়ে উঠেছিল, কিন্তু ভালোবাসা বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতে নন্দিনী হঠাৎ খুব ভয় পেয়ে ফোন করলো। তখন তার গলা কাঁপছিল। বলল, সৌরভ, বাবা আমাদের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে। তখন আমি চুপ হয়ে গেলাম। তারপর জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি বললেন? নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, তিনি বলেছেন একটা কোচিংয়ে পড়ানো ছেলের সাথে আমি যেন কোনো রকমভাবে কোনো সম্পর্ক না রাখি। এই কথা শুনে আমার বুকটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। তারপর থেকেই নন্দিনীর বাড়ি থেকে কড়াকড়ি শুরু হয়ে গেল। নন্দিনীর বাইরে যাওয়া কমে গেল, ফোন প্রায়ই কেটে নেওয়া হতো। তবুও কোনোভাবে দুজন দুজনের সাথে কথা বলতো, কখনো বন্ধুর ফোন থেকে বা কখনো লুকিয়ে মেসেজ করতো নন্দিনী। একদিন দেখা করতে এসে নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার বিয়ের কথা বলছে। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর জোর করে হাসলাম। এত তাড়াতাড়ি? শুনে নন্দিনী বলল, তুমি হাসছো? সৌরভ মুখ ঘুরিয়ে বলল, আর কি করবো বলো। নন্দিনী তার হাত শক্ত করে ধরে বলল, তুমি শুধু একটা কথা বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি এবার নিজেকে সামলাতে পারলাম না আর বললাম, আমি চাইলে কি আর সবকিছু ধরে রাখতে পারবো নন্দিনী? এরপর কেটে গেল প্রায় 1 বছর। এই 1 বছরে সৌরভ যেন পুরো বদলে গিয়েছে। আগে যে ছেলে একটু ক্লান্ত হলেই থেমে যেত, সে এখন দিনরাত শুধু পরিশ্রম করত। সকালে কলেজ শেষ করে কোচিং শেষ করে টিউশন, রাতে আবার চাকরির পড়া। চোখের নিচে আমার কালি পড়ে গিয়েছিল, কিন্তু আমি কখনো জীবনযুদ্ধে হার মানিনি, কারণ আমার মাথায় শুধু সবসময় একটা কথাই ঘুরত, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে জীবনে কিছু একটা করতে হবে। অন্যদিকে নন্দিনীর বাড়িতে প্রায় প্রতিদিন নতুন নতুন সম্বন্ধ আসছিল। বড় চাকরি, বড় বড় বাড়ি, গাড়ি সব ছিল তাদের। কিন্তু নন্দিনী প্রত্যেকবার একটা কথাই বলতো, আমি এখন বিয়ে করব না। তার বাবা এই কথা শুনে খুব রেগেও যেতেন। একদিন তো সরাসরি বলেই দিলেন, তুমি কি সারা জীবন ওই বেকার ছেলের জন্য বসে থাকবে? নন্দিনী শান্ত গলায় বলেছিল, সে বেকার হতে পারে বাবা, কিন্তু খারাপ মানুষ নয়। ওর বাবা রাগে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল। সেদিন ভীষণ বৃষ্টির রাত। আমি কোচিং শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল, কিন্তু নাম্বারটা যেন অচেনা। ফোন ধরতেই ওপাশ থেকে নন্দিনীর কান্না ভেজা গলা আমি শুনতে পেলাম। নন্দিনী বলল, সৌরভ। আমি বললাম, কি হয়েছে? তখন নন্দিনী বলল, বাবা আগামী মাসে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। চারপাশের শব্দগুলো যেন হঠাৎ থেমে গেল। সৌরভ কিছুই বুঝতে পারছিল না কি করবে সে। নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, আরে তুমি কিছু বলছো না কেন? অনেকক্ষণ পর আমি বললাম, আমি এখনো তোমাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই নন্দিনী, কারণ আমি এখনো জীবনে কিছুই করতে পারিনি। না করতে পেরেছি আমি ঘরবাড়ি, না কিনতে পেরেছি আমি গাড়ি। তাহলে বলো আমি কি করব? আমার নিজের ওপর যেন ভীষণ রাগ হচ্ছিল। এমতো অবস্থায় আমার করারও কিছু ছিল না।
সেই দিন রাতে আমরা ফোন করে দুজনকে ডেকে নিলাম একটা পার্কে, এবং সেই রাত্রে আমরা শেষবার মতো দেখা করেছিলাম। নন্দিনীর চোখ দুটো কান্নায় ফুলে গিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চলো না, আমরা কোথাও পালিয়ে বিয়ে করে নিই। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। নন্দিনী বলল, তুমি কিছু বলছো না কেন? আমি বললাম, কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবেসে আমি তোমার জন্য করবোটা কি? আমার তো কিচ্ছু করার নেই। নন্দিনী আমার দিকে অবাক হয়ে তাকালো। সৌরভের চোখে জল চলে এলো, তবুও সে চোখের জল লুকিয়ে বলল, আজ তোমাকে নিয়ে পালিয়ে গেলে হয়তো কয়েকদিন ভালো থাকবো, কিন্তু তারপর কি করব আমরা? নন্দিনী বলল, আমি কষ্ট করতে রাজি আছি। সৌরভ তার হাত দুটো চেপে ধরল আর বলল, আমাকে একটু সময় দাও প্লিজ। আবার দেখতে দেখতে প্রায় 6 মাস আমার আর নন্দিনীর মধ্যে কোনো যোগাযোগ ছিল না। সৌরভ বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছিল নন্দিনী নাকি বিয়েতে রাজি হচ্ছে না, বাড়িতে প্রতিদিনই বিয়ে করে নিয়ে ঝামেলা হচ্ছে। ঠিক সেই সময় একদিন সৌরভ একটা বড় খবর পেল, তার চাকরি হয়ে গিয়েছে। সেদিন নিয়োগপত্র হাতে নিয়ে তার চোখ ভিজে গিয়েছিল জলে। সে এই আনন্দ রাখবে কোথায়? সবচেয়ে প্রথমে তার মনে পড়েছিল নন্দিনীর কথা। সেই সন্ধ্যায় আমি সরাসরি নন্দিনীদের বাড়িতে চলে গেলাম। বড় গেটের সামনে দাঁড়িয়ে ভয়ে যেন আমার বুকটা কাঁপছিল। তবু আমি ভয় পাইনি, কারণ আজ প্রথমবার আমি নিজের পায়ে দাঁড়িয়ে নন্দিনীর বাড়িতে এসেছি। দরজা খুলে নন্দিনী বেরিয়ে আসতেই থমকে গেল। কয়েক সেকেন্ড শুধু আমরা দুজনের দিকে তাকিয়েই রইলাম। তারপর ধীরে ধীরে নন্দিনী বলল, সৌরভ, তুমি এখন? আমি হেসে নিয়োগপত্রটা এগিয়ে দিলাম আর বললাম, এবার হয়তো তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে। নন্দিনীর চোখেও জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতাম তুমি একদিন ঠিকই পারবে। ঠিক তখনই পিছন দিক থেকে নন্দিনীর বাবা বেরিয়ে এলো। সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লোকটা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়েছিলেন, তারপর ধীরে ধীরে বলল, ও, তাহলে তুমি অবশেষে চাকরিটা পেয়েছো? আমি বললাম, হ্যাঁ। নন্দিনীর বাবা দীর্ঘশ্বাস ফেললেন আর বলল, তোমাকে তো আমি ভুল বুঝেছিলাম। একটা ছেলে আমার মেয়েকে পাওয়ার জন্য জীবনে এতটা লড়াই করতে পারে, এটা আমি কখনো ভেবে দেখিনি। ওর বাবা এবার নন্দিনীর দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, যাকে এতদিন ধরে ভালোবেসেছিস তাকে আর অপেক্ষা করাস না। নন্দিনী কেঁদে ওর বাবাকে জড়িয়ে ধরল। 2 মাস পরে খুব সাধারণভাবেই আমাদের বিয়ে হয়েছিল। কোনো বড় অনুষ্ঠান না, ছোট্ট একটা মণ্ডপ, কাছের কিছু মানুষ আর 2 মানুষের চোখ ভরা শান্তি। সিঁদুর পরানোর সময় নন্দিনী আনন্দে কাঁদছিল। আমি বললাম, আরে এত কাঁদছো কেন? সব তো ঠিকঠাক হয়ে গিয়েছে। নন্দিনী হেসে চোখ মুছে বলল, কারণ এত অপেক্ষার পরও তুমি সত্যিই আমার হলে। আমি যেন এটা বিশ্বাসই করতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু নন্দিনীর হাতটা শক্ত করে ধরলাম আর বললাম, এই হাতটা ধরে রাখার জন্যই তো আমি এই মরণপণ লড়াই করেছি। আজ অবশেষে আমাদের ভালোবাসার জয় হলো।